নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আমি। আজকে এসেছি একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরার। যেহেতু এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিবিএসসি বোর্ডের এক্সাম শুরু হচ্ছে, তো সবার কথা মাথায় রেখে, ছাত্রছাত্রী সবার কথা মাথায় রেখে আজকে আমি চলে এসেছি স্বরাজ মজুমদারের লেখা মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে। এটা আপনার রামকৃষ্ণ মিশনের যে কোনো শাখা থেকে আপনি এই বইটা কালেক্ট করতে পারবেন, যে মানুষ নিজের ভাগ্য নিজে করে। আজকে আমি যেটা পড়তে চলেছি বই থেকেই আমি বলবো, সেটা হচ্ছে আপনার পড়াশোনা এবং তার পদ্ধতি। তো চলুন শুরু করি। সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের অনেকটাই উপকৃত হবেন, ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, পড়াশুনো করছেন, যারা পরীক্ষা দেবেন। তো চলুন শুরু করা যাক। পড়াশোনা এবং তার পদ্ধতি। ছাত্র জীবন পড়াশোনার অভ্যাস করলে ব্যক্তিত্বের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়ায়। ক্লাসে যে বিষয়ে পড়ানো হলো তা তুমি যদি বাড়িতে বসে নিজে পড়ো তাহলে বিষয়টি আরও ভালো করে বুঝতে পারবে। সকালে ও সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে এই বিষয়গুলির অধ্যয়ন করা কর্তব্য। কোন দিন কোন সময় কোন বিষয়ে কত ঘন্টা পড়বে তা একটা বাঁধা ধরা রুটিন থাকা দরকার। নিজে না পড়লে অধ্যয়ন সম্পূর্ণ হয় না। আমরা যে সকাল থেকে রাত্রিবেলা অবধি, আজকে ধরুন সোম থেকে শনি, রোববার দিন সবাই একটু চায় ম্যাক্সিমাম ছুটি নিতে, তো সোম থেকে শনি যদি আমরা একটা রুটিনের মতন করে নিই যে আজকে আমি এই সাবজেক্টগুলো পড়বো, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল বা ম্যাথস, এগুলো নিয়ে পড়বো, মঙ্গলবার দিন আরেকটা পড়বো, তাহলে কি হবে, আমাদের যে জীবন, আমাদের যে রুটিনগুলো নিয়মমতো চলছে, তাহলে আমাদের সব বইগুলো প্রতিদিন একইভাবে পড়া যাচ্ছে। এবং তাছাড়া ক্লাসে আলোচিত বিষয়গুলো নিজের পড়া থাকলে পরবর্তী পাঠও বোঝা সম্ভব হয়। আমরা স্কুল বা কলেজ যেখান থেকে পড়ে বা কোচিং থেকে পড়ে আসছি না কেন, স্যার ম্যাডামরা যা আমাদের পড়িয়ে দিচ্ছে, তারপরে সেইটা এসে যদি আমরা বাড়িতে ভালো করে না পড়ি, তাহলে কিন্তু আমাদের যে বোঝার ক্ষমতাটা, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। বাড়িতে এসে নিয়ম করে ভালো করে পড়লেই তবে সেই বিষয়টা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, বা যেখানে আমরা বুঝতে পারছি না যেই জায়গাটা, সেইটা আমরা মার্ক করে রাখতে পারি। নেক্সট টাইম স্যার ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করতে পারি যে কেন এই জায়গাটা ম্যাডাম আমি ঠিক মতন বুঝতে পারিনি। সেই জন্য কি করতে হবে, আমাদের কিন্তু বাড়িতে এসে ভালো করে রিডিং পড়তে হবে তার জন্য। এরপরেই যখন নিজে পড়বে তখন বিশেষগুলো অনুসরণ করার ফলপ্রসূ হবে। পদ্ধতিগুলো এখন আলোচনা করা যাক। ঠিক আছে, কিভাবে আমরা পড়ব, কতক্ষণ কিভাবে পড়লে আমাদের মনে থাকবে, সেই দিকে আমরা যাচ্ছি। দ্রুত পড়ার অভ্যাস গড়ে তোলা। দ্রুত পাঠনের ক্ষমতা বাড়তে হলে জানা দরকার কখন ও কোথায় দ্রুত পড়া সম্ভব এবং কোথায় একটু ধীরে পড়তে হয়। পড়ার গতিকে আমরা দুটো জিনিসের উপর নির্ভর করবে। একটি হচ্ছে বিষয়টি কঠিন এবং যে বিষয়টি জটিল কিনা, দুই যে উদ্দেশ্য নিয়ে পড়ছে সেইটিকে। সচরাচর লোকে খবর কাগজ তাড়াতাড়ি পড়ে, উপন্যাস অথবা কৌতূহল উদ্দীপক জীবনী সেও তুমি তাড়াতাড়ি পড়তে পারবে। এইসবের ক্ষেত্রে প্রতি মিনিটে 300 থেকে 400 শব্দ পড়া সম্ভব। কিন্তু পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীবনবিদ্যা, জীববিদ্যা, সমাজবিজ্ঞানের বিষয়গুলো শুধু পড়াই যথেষ্ট নয়, সেগুলোকে বোঝা দরকার। যেমন অঙ্ক বোঝার পর অঙ্ক, ইংলিশ, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। যত আমরা প্র্যাকটিস করব, যত আমরা নিজেরা ভালো করে বুঝবো, তারপরেই কিন্তু সেই সাবজেক্টগুলোকে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দ্রুত পড়ার কৌশল আছে, সেটি অভ্যাস করা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই দ্রুত পঠনের শিক্ষা নেই। পড়ার সময় শব্দের তলায় আঙুল দিয়ে পড়বে না, বাঁ দিক থেকে ডান দিক মাথাও ঘোরাবে না। পড়ার সময় মনে মনে বিড়বিড় করে পড়াও খারাপ। প্রথমে 3 থেকে 4টি শব্দ দেখার অভ্যাস করো, তা যদি পারো ধীরে ধীরে আরও বেশি সংখ্যকের উপর নিবদ্ধ হতে পারো।
স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে গেলে যে 3টি বিষয়ের উপরে তোমাদের গুরুত্বপূর্ণ তোমার সামর্থ্য বাড়াতে হবে। এক হচ্ছে ধারণা শক্তি। ধারণা শক্তি হচ্ছে দৈনন্দিন শিক্ষণীয় পাঠ্যাংশ একবার পড়া হয়ে গেলে আবার পড়ো, যাতে বিষয়গুলি ঠিকঠাক মনে গাঁথা থাকে। ধারণা শক্তিকে আমি একবার এই বইটাকে পড়ে নিলাম, পড়ে আমি এটা রেখে দিলাম, আমি 2-3 দিন পর আবার যখন এটাকে মনে করতে যাচ্ছি, কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের আটকাবে। আমি যদি নিয়মিত প্রতিদিনই এটা রিডিং করতে থাকি বা নিয়মিত প্রতিদিন পড়তে থাকি, তাহলে কিন্তু আমাদের একটা মাথার এক সাইডে একটা এটার ধারণা হয়ে যাবে। তখন যখন আমাকে কেউ প্রশ্নটা করবে, কিছুটা হলেও কিন্তু আমি উত্তর ঠিক মতন দিতে পারবো। পয়েন্টগুলো ছোট ছোট নোটের আকারে লিখে রাখা আরও ভালো। অনেক সময় দেখবে যে স্যার ম্যাডামরা আমাদের যে নোটস আমরা পড়ি, অনেক বড় বড় নোট দেয়, তো তখন আমরা প্রথমেই দেখি ভাবি যে এত বড় নোট, উঠি বাবারে, এটা তো আমার মুখস্থ করতে অনেক সময় লেগে যাবে। মানে প্রথমেই আমরা একটা আমাদের ভয়ে দেখবে, এটা যখন আমরা বড় নোটস দেখি তখন আমাদের মনে কিন্তু এই ভয়টা আসে যে এত বড় নোটস, ওরে বাপরে বাপ, কত সময় লাগবে। কিন্তু আমরা সেখান থেকে আমাদের মতন করে যদি ছোট ছোট পয়েন্টে আকারে পড়ে নিতে পারি, তখন দেখবে কিন্তু অতটা ভয় আমাদের লাগে না, অনেকটাই ভয় আমরা কাটিয়ে উঠতে পারবো। যদি 2-1 ঘন্টা পড়ো অথবা পরের দিন ক্লাসের আগে আবার পড়ো, তাহলে সমগ্রভাবে হৃদয়হম করতে পারবে। বহুক্ষণ পড়লে যে উত্তম পড়া হয় তা নয়। এই যে অনেকে আছে দেখবে 7-8 ঘন্টা পড়েই যাচ্ছে, কিন্তু অনেকে আবার আছে যারা খুব অল্প সময়ে মানে 2-3 ঘন্টা পড়েও তাদের মাথায় ঢুকে যাচ্ছে। তো আমি যখন যেই বিষয়টার উপরে পড়ছি, আমাকে ফোকাস রাখতে হবে যে সেই বিষয়টা যেন আমি 2 ঘন্টা পড়ি বা 4 ঘন্টা পড়ি বা 5 ঘন্টা পড়ি, আমাকে ফোকাস রাখতে হবে এই পড়াটা আমাকে আজকে মুখস্থ করে উঠতেই হবে। 10 ঘন্টা বা 7-8 ঘন্টা পড়েই যাচ্ছি, আমার মাথায় কিছু ঢুকছে না, সেটা তো আমাদের সময় ব্যয় করা, তাই তো এক বিষয়ে বহুবার পড়লেই ধারণা ক্ষমতা বাড়ে না। মনে রাখার সহজ উপায় আমাদের বের করতে হবে। সেটি প্রথমে তোমাকে বুঝতে হবে, তারপরে তথ্যগুলো সঠিকভাবে খুঁজে পেতে হবে। এমন কিছু তথ্যপূর্ণ শব্দ যা অক্ষুণ্ণ থাকবে। প্রতি 40 মিনিট পড়ার পর 5 মিনিট করে বিরতি দিতে হবে। সম্ভব হলে পরবর্তী 40 মিনিটে অন্য বিষয়ে পড়ো, এতে যা পড়ছো সেসব তথ্য যেমন মাথায় মধ্যে ধরে থাকবে, তেমনি অন্যদিকে একঘেয়েমির হাত থেকে বাঁচবে। এই যে আমি হিস্ট্রি পড়তেই থাকছি, কিছুক্ষণ পরে গিয়ে খুব হাঁপিয়ে যাই, তো কিছুটা স্কিপ করে, মানে কিছুক্ষণে আমরা ইতিহাস পড়লাম, তারপরে আমরা জিওগ্রাফিতে যাই, এরকম করে কি তখন তোমার দেখবে একঘেয়েমি যেই ভাবটা, সেই ভাবটা দূরে যাবে। পুনরাবৃত্তি অর্থ একই জিনিস বারবার মনে আবৃত্তি করা। পুনরাবৃত্তি তখনই কার্যকর হয় যখন আবৃত্তির বিষয়ে তোমরা মনোযোগ দাও। মগজের মধ্যে কেবল কিছু তথ্য ভরে রাখলেই চলবে না, সুশৃঙ্খলভাবে সেগুলো পুনরাবৃত্তি করতে অভ্যাস করতে হবে। যেমন আজকে আমি হিস্ট্রিতে পড়লাম যে মুঘল সাম্রাজ্যের কিছু কথা, সেইটা আমি আজকে পড়ে আবার 5 দিন ভুলে গেলাম, 5 দিন মানে স্ক্রিপ্ট করে গেলাম, তাহলে কিন্তু হবে না। আমি যে পড়েছি সেটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। এটাকেই বলা হচ্ছে পুনরাবৃত্তি। মানসিক পুনরাবৃত্তির মধ্যে অন্য একটি উপায় হলো ভাবানোর সঙ্গে সাহায্য নেওয়া। তোমার মনে ভাবরাশিগুলো সমুদ্র থেকে সংযুক্ত থাকবে। স্মৃতিশক্তিকে সবল করতে হলে যতদূর সম্ভব প্রতিটি তত্ত্বকে বহুবিধ সম্পর্কে বন্ধনে বাঁধতে হবে। পুনরুদ্ধার স্মৃতি থেকে ইচ্ছামতন তত্ত্ব আহরণের নৈপুণ্যকেই বলা হয় পুনরুদ্ধার। এই নৈপুণ্য অভ্যাস দ্বারা আয়ত্ত করলে হলে প্রতিদিন নিজেকে পরীক্ষা করো, পাঠ্যপুস্তকের যে অংশ তুমি পড়ছো এবং শিক্ষকরা ক্লাসে যা বলছেন, যে নোটস দিয়েছেন, সেগুলো সম্পর্কে নিজেকে প্রশ্ন করলে খুব সহজে এই ক্ষমতা এসে যাবে। স্মৃতিশক্তি বাড়ানোর 3টি উপায় কি? একই সঙ্গে সেগুলো হচ্ছে অভ্যাস করার সহজ বিধি, ফ্ল্যাশ কার্ড পদ্ধতি অনুসরণ করে। এই ফ্ল্যাশ কার্ড পদ্ধতি সেই সম্পর্কে কয়েকটি কথা। ছোট ছোট অনেকগুলো কার্ড নাও এবং প্রত্যেক কাঠের মাথায় একটা করে নাম্বার দাও।
সেগুলো কি বিষয়ের কার্ড তার উল্লেখ করো। এবার কার্ডের মধ্যে তোমার পাঠ্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে কার্ডের পেছনে উত্তরটি লেখো। কার্ড ব্যবহারের নিয়মটি খুবই সহজ। প্রথমে বিভিন্ন বিষয়ে কার্ডগুলো পৃথকভাবে গুছিয়ে নাও। তারপরে যেই বিষয়টি পড়ছো সেই বিষয়ে কার্ডগুলো ডেস্কে রেখে দাও। যেদিকে প্রশ্ন লেখা সেই দিকে যেন সামনে থাকে। এবার একটি প্রশ্ন পড়ো এবং তার উত্তর দাও। উত্তর দেওয়ার পর কার্ডটিকে উল্টে দেখে নাও তুমি সঠিক উত্তর দিয়েছো কিনা। উত্তরটি ঠিক হলে তুমি কার্ডটা আলাদা করে সঠিক উত্তরে তালায় মধ্যে রেখে দাও। উত্তর ভুল হলে বান্ডিলের শেষ দিকে কার্ডটি আবার ঢুকিয়ে দাও। এভাবে কার্ডের পর কার্ড প্রশ্নের উত্তর দিতে দিতে দিয়ে যেতে হবে। পরীক্ষার জন্য আমরা কীভাবে প্রস্তুতি নেব? পূর্ব বছরের আদর্শ প্রশ্নগুলো ভালো মতন বিশ্লেষণ করে কী ধরনের প্রশ্ন আসছে খুঁটিয়ে লক্ষ্য করো। যেমন অবজেক্টিভ ধরনের প্রশ্ন, ইজি টাইপ বা মীমাংসামূলক প্রশ্ন বলি। যেমন আমি ধরো এটা কি 2024 সাল, তুমি আরও নেক্সট ইয়ারের দিকে পিছিয়ে যাও, 2020, 19, 18 এই দিকের প্রশ্নগুলোকে ভালো করে সেগুলো পড়ো, ঠিক আছে? খুঁটিয়ে লক্ষ্য করো কী কী ধরনের প্রশ্ন হচ্ছে, কী ধরনের প্রশ্নে কত নাম্বার থাকে, এগুলোও দেখে নাও। নিবন্ধমূলক প্রশ্নের জন্য অবজেক্টিভ প্রশ্নে তোমাকে আলাদাভাবে তৈরি করতে হবে, কারণ প্রথমটির জন্য চাই স্মৃতিশক্তি। তার জন্য তোমাকে গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে হবে। এখানে পড়ার উপরে জোর দেওয়া আবশ্যক। অবজেক্টিভ প্রশ্ন এবং মাল্টিপল চয়েস অর্থাৎ প্রশ্নপত্রে দেওয়া সম্ভাব্য বহু উত্তরের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তাহলে আমাদের যে অবজেক্টিভমূলক প্রশ্ন দের জন্য যে উত্তর দিতে হবে সেগুলোর জন্য আমাদের যে বইটা রয়েছে সেই বইটাকে আমাদের খুঁটিয়ে পড়তে হবে, কারণ তার মধ্যে কিন্তু অপশান থাকে। এই যেমন ধরো 5টা প্রশ্ন, 3টে অ্যান্সার আছে, তার মধ্যে আমাদের যে কোনো একটা প্রশ্নকে বেছে নিয়ে তার উত্তরটা দিতে হয় অবজেক্টিভমূলক প্রশ্নে। তার জন্য কি করতে হচ্ছে, আমাদের বইটাকে পুরো খুঁটিয়ে পড়তে হচ্ছে। আর বইটা যদি আমরা খুঁটিয়ে পড়ি তবেই কিন্তু গিয়ে আমরা উত্তরটা দিতে পারছি। তার উপর কিন্তু আমাদের মার্কস ভ্যালি করছে। সেই উত্তরের জায়গায় যদি আমি ভুল দিয়ে দিই তাহলে কিন্তু ওটা কেটে 0 হয়ে যাচ্ছে, তাই তো? বাড়িতে বসে করার জন্য যেসব কাজ স্কুল থেকে দেওয়া হয় সেগুলো বিশেষ করে অঙ্ক সময় মতন সেরে ফেলতে হবে। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না, এক্ষেত্রে ঘুম ভাঙানোর ঘড়ির সামনে রেখে উত্তর লেখার অভ্যেস করো। তাতে কাজের গতিও বেড়ে যাবে। পরীক্ষার সময় অনেক সময় আমাদের ক্ষেত্রে, এটা আমার সবার সঙ্গে হয়, দেখবে এমন সময় মানে টাইম শর্ট হয়ে গেছে কিন্তু আমাকে ওই কোশ্চেনটা লিখতে হবে। তো তোমরা একটা ঘড়ি নিয়ে বসো, আমাকে এই টাইমের মধ্যে 5 নম্বরের অ্যান্সার যদি 3টে করে থাকে বা 7 নম্বরের অ্যান্সার যদি 3টে করে থাকে এই টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে। তোমরা লিখে সেটা টাইমিংয়ের মধ্যে করে তোমাদের লেখার হাতের স্পিডটাকে বাড়াও, তাহলে দেখবে অনেকটা কাজই তোমাদের এগিয়ে গেছে। টেস্ট পরীক্ষার তোমরা দেওয়ার উত্তরগুলো বিচার করে দেখো তোমাদের কোথায় ত্রুটি হচ্ছে। তোমরা উত্তরগুলো কি অত সংক্ষিপ্ত অথবা ভুল হয়েছে, নাকি লেখার সময় কিছু পয়েন্ট বাদ গেছে, অসাবধানতার জন্য কোনো ভুলভ্রান্তি ঘটছে, এও হতে পারে। কোনো প্রশ্ন তুমি ঠিক মতন ধরতে পারোনি। প্রশ্নের উত্তর কিভাবে দেবে সেই বিষয়ে আগে তুমি পরিষ্কার চিন্তা ভাবনা করে রাখো। পরীক্ষার আগে নতুন বিষয় কখনো পড়বে না। পরীক্ষা দিতে যাওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় জিনিস হাতের কাছে গুছিয়ে রাখো। যতদিন পরীক্ষা চলবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে নিয়ম হলো ভালো মতন খাবে কিন্তু গুরুভোজন করো না। কোনো মতে ঘুম কমাবে না, বেশি রাত জাগবে না। অনেকে আছে পরীক্ষার সময় এগিয়ে এসে আমি নতুন করে এটা আমার পড়া ছিল না মুখস্থ করি, তখন কি হয় তখন একটা মানে আমরা ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ আগে থেকে যেগুলোতে আমরা ধাতস্থ হয়ে গেছি পরীক্ষার সময় যদি নতুন কিছু পড়ি তাহলে কিন্তু সেটা আমাদের মানে মাথায় একটা এফেক্ট করে, অনেক সময় ভুলে যাই। আর আমি সবসময় বলবো যে পরীক্ষার আগে যাবতীয় তোমাদের বোর্ড, পেন্সিল, রাবার, ইরেজার, স্কেল একটা নির্দিষ্ট জায়গায় আগের থেকে গুছিয়ে রাখো। রেজিস্ট্রেশন এর কাগজগুলো নিয়মিত জায়গায় গুছিয়ে রাখো, যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে
তোমাদের কোনো তাড়াহুড়োর সম্মুখীন না হতে পারে, একটা নিতে গিয়ে আরেকটা যেন ফেলে না যাও। এইটা ঠান্ডা মাথায় গুছিয়ে পরীক্ষা হলে শান্ত ধীরে সুস্থে ধীরে মনে যাও। আর অবশ্যই বেশি রাত জেগে আগের দিন না পড়াই ভালো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। খাবার দাবারের দিকে লক্ষ্য রাখাটা বিশেষ প্রয়োজন, কারণ তখন একটু নিয়ম মেনে খাওয়াটাই ভালো, কারণ শরীর খারাপ হয়ে গেলে সেই এফেক্টটা পড়ে পরীক্ষার ওপরে, যার জন্য নিজেকে ফিট রাখা পরীক্ষার সময় খুব প্রয়োজন। পরীক্ষা নিজের সামর্থ্য পরীক্ষা একটা পয়েন্ট যেটা একদম মানে খুব ভাইটাল। নিজের সামর্থ্যের উপর পূর্ণ বিশ্বাস রাখো যে আমি যে পরীক্ষা দিতে যাচ্ছি সেটা আমার উপরে সেটা পূর্ণ বিশ্বাস থাকবে যে আমি যা লিখবো, আমি যা অ্যান্সার দেবো সেটাই ঠিক। ঠিক আছে? পরীক্ষার চরম সংশয় পরীক্ষার্থীর চরম শত্রু। কোনো দ্বন্দ্ব মনে রাখবে না যে এটা ঠিক না ভুল, এটা কিন্তু আমাদের চরম শত্রু। ঠিক আছে? সংশয় থেকে ভয়, আর ভয় থেকে স্মৃতি ধ্বংস হয়। আমাদের ভয় আসে, তার থেকে আমাদের এটা ঠিক এটা ভুল এটা আমাদের আসে। আত্মবিশ্বাসে ভরপুর হয়ে পরীক্ষা হলে যাও। অবশ্যই মেনে রেখো, আত্মবিশ্বাসে অভ্যাস করতে হয়, এবং আত্মবিশ্বাস কখনই আসে যখন তুমি নিয়মিত পড়াশুনো করে নিজেকে ঠিক মতন প্রস্তুত করবে। আমার একটা আত্মবিশ্বাস আসবে যে হ্যাঁ আমি পারবো, আজকে আমার অঙ্ক পরীক্ষা আমি একদম ফুল ফর্মে ভালো করে পরীক্ষা দেবো। এই কনফিডেন্সটা আমাদের একটা ছাত্র বা একটা ছাত্রীর উপর কখন আসে, যখন আমরা প্রতিদিন নিয়মিতভাবে নিজেকে গড়ে তুলি, নিজেকে সেই বেস্ট লেভেলে আমরা যখন সাকসেস করি তখন কিন্তু আসে। না হলে কিন্তু আমাদের পারবো কি পারবো না, হবে কি হবে না, এরকম একটা প্রশ্ন আসে। তো ভিডিওটা আমার অনেকটা লেন্দি হচ্ছে, তোমরা একটু সবাই সময় করে দেখো, কারণ এইটা তো তাও আমি অনেক ছোট কথার মধ্যে বলছি, আমি ওনার বইটা দেখে পড়ছি, তো এত তো ছোট করা যায় না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পরীক্ষার সময় কখনো দুর্নীতির আশ্রয় নিও না, নকল করো না, অন্যের কাছ থেকে উত্তর জানতে চেও না, অন্য কেউ এইসব করছে দেখলে বরং তাকে নিষেধ করো। পরীক্ষায় যখন বসবে কাছে যেন কোনো বই বা কাগজের চিরকুট না থাকে। তো একটা কথা বলবো যে অসাধু উপায় যেটা আমরা বাংলায় বলি সেটা অবলম্বন না করে নিজে যা পারি, নিজে যেটা মনে আসছে সেটা লিখে দেওয়াটাই ভালো। কারণ আজ আমি নকল করতে গিয়ে যদি ধরা পড়ে যায়, কথার কথা বলছি, ধরা পড়ে গেল কোনো ছাত্রছাত্রী, তার কি হবে? তখন তো খাতাটাই পুরো ক্যান্সেল হয়ে যায়, বিশেষ করে এই বোর্ড এক্সামে। তো নিজে ভালো করে পড়াশুনো করো, সবার কথাই বলছি, ভালো করে পড়াশুনো করে নিজের কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাও। পরীক্ষার হলে যাওয়ার আগে কখনো দেরি করে বেরিও না। পরীক্ষার আরম্ভ হওয়ার 15-20 মিনিট আগেই পরীক্ষার কেন্দ্রে গিয়ে অপেক্ষা করো। পরীক্ষা ঘরে ঢোকার সময় মাথা যেন ঠান্ডা থাকে এবং একটা নির্লিপ্ত ভাব নিয়ে পরীক্ষায় বসবে। ভাবটা এই যে আমি আমার যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। প্রশ্নপত্রটি দেখে একটু মনোযোগ দিয়ে বিচার করো, দেখবে সব কিছুই তোমার উত্তর মনে ভেসে উঠেছে। অন্য কিছু প্রশ্নের ক্ষেত্রে যেই বিষয়ে যতটুকু জানো তাই দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করো। উত্তর স্পষ্ট এবং পরিষ্কারভাবে লিখবে। পরীক্ষার পড়তে যেন অসুবিধা না হয়, পড়তে হয় বলে পরীক্ষকরা তোমার খাতা পড়ে দেখবেন, এটা যেন এটা কারণ এটা তাদের কাজ। কিন্তু তোমার হাতের লেখা যদি ওই যে কাটাকুটি অস্পষ্ট হয় তখন কিন্তু নজর এড়িয়ে যেতে পারে। প্রায়শই দেখা যায় তুমি এবং কতটা লিখছো কতটা নাম্বার নির্ভর করে পরীক্ষক তোমার উত্তরে কতটা স্বচ্ছন্দে পড়তে পারলেন তার উপরে। কোনো উত্তর লেখার আগে প্রশ্নগুলো একবার ভালো করে পড়ে নাও, তার ফলে অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার মন প্রস্তুত হয়ে থাকবে। কোনো রকম ঝুঁকি নিও না। বুদ্ধিমান ছাত্রছাত্রীরা কখনো কখনো উত্তর লিখতে গিয়ে কিছু বাদ দিয়ে যায় অথবা অবহেলা করে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটিয়ে ফেলে, ফলে যার জন্য নম্বর কম পায়। আত্মবিশ্বাস প্রয়োজন, সে কথাটা ঠিক, কিন্তু অধিক আস্থাবান এবং অমনোযোগী হওয়াও ভালো নয়।
তার জন্য তোমাকে অতিরিক্ত মূল্য দিতে হতে পারে। কোনো রকম নির্দেশ বা বাধ্যকতা না থাকলে সহজ প্রশ্নের উত্তর আগে দাও, তাতে মনে জোর পড়বে। অবজেক্টিভ প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে তারপরে 1 অথবা 2 মার্কসের প্রশ্নগুলিতে হাত দাও। অবশ্য তাড়াহুড়ো করো না, তাতে সব গুলিয়ে যেতে পারে। এভাবেই সতর্ক হও, শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। ইজি টাইপের প্রশ্নগুলো উত্তর যেমন দীর্ঘ না হয় অথচ সব তথ্যই থাকবে সংক্ষিপ্ত, যথাযথ, সকলের পছন্দ। এমন কিছু পরীক্ষা আছে যেখানে আন্দাজে ঢিল মারারও উপায় নেই, সেখানে অনুমান ভুল হয়ে গেলেই নাম্বার কেটে যায়। এইসব নম্বর দেওয়ার বিধি হলো ঠিক মাইনাস ভুল, অর্থাৎ প্রতিটি ভুলের উত্তরের শাস্তিস্বরূপ ঠিক উত্তরের জন্য 72 নম্বর কাটা যায়। তো পরীক্ষার সময়টুকু বিভিন্ন প্রশ্নের মধ্যে ভাগ করে দাও, অর্থাৎ গুরুত্ব অনুসারে প্রশ্নের জন্য কতটা সময় ব্যয় করবে তার আগে ঠিক করে নাও। যেই প্রশ্নের জন্য বেশি নম্বর নির্ধারিত তার উত্তরের জন্য অধিক সময় দিতে হবে, তাহলেই মোটামুটি সময়সীমা মেনে চলা সম্ভব। কোনো কঠিন প্রশ্নের পেছনে অযথা বেশি সময় ব্যয় করো না। প্রথম প্রশ্নের মতন শেষ প্রশ্নটিও যেন সমান গুরুত্বপূর্ণ, সেই কথা মনে রেখো। অতএব তার জন্য একটা সময় বরাদ্দ থাকা যায়। খাতা দেবার আগে একবার ভালো করে চোখ বুলিয়ে নিও, যাতে ছোটোখাটো ভুল শুধরে নেওয়া হয় সম্ভব হলে। বিশেষ করে দেখে নিতে হবে তুমি সব প্রশ্নের উত্তর দিয়েছো কিনা, প্রশ্নের নম্বর ঠিক মতন দিয়েছো কিনা, খাতায় রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়েছো কিনা এটিও খতিয়ে দেখো। প্রশ্নপত্রে উত্তর লেখায় খাতায় যেসব নির্দেশ আছে তা সব তুমি মেনেছো কিনা। এক কথায় পরীক্ষার সাফল্যের জন্য 3টি গুণ আবশ্যক: 1 আত্মবিশ্বাস, 2 একাগ্রতা এবং 3 সমন্বয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব বড় ভিডিও হলো, তো এটা সব ছাত্রছাত্রীদের জন্যই আমার ভিডিওটা বানানো। ভালো লেগে থাকলে অবশ্যই সোনার সংসারকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট করতে ভুলো না। আর সোনার সংসারে যে বেল নোটিফিকেশানটি আছে সেটি অন করে দিও, যাতে এরকম সুন্দর ভিডিও তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারি। আর সবাই ভালোবাসা দিও।